নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা গল্প পাড়ার মধ্যে। যারা খালপাড়ে থাকত তাদের মধ্যে ভারী একটা অন্তরঙ্গতা ছিল। তার মানে এই নয় যে তাদের পরস্পরের মধ্যে কোনো গভীর প্রীতি বিরাজ করত। সত্যি কথা বলতে কি, 1 বছর ওখানে বাস করার পরও পাড়ার অনেককেই তপতি চোখেও দেখেনি। তবে সকলের ঘরের কথা সবারই জানা ছিল। হাটুরেরা রোজ সকালে সবার বাড়িতে মাছ তরকারি বেচতে আসত। রুটিওয়ালা লোক রুটি, মাখন, ডিম দিয়ে যেত। গরুর গাড়ি নিয়ে কয়লাওয়ালা আসত। বনের মাথায় মুদির দোকান, দোরগোড়ায় গোয়ালার আস্তানা। থাকে কখনো কোনো গোপন কথা, একই ধোপা, একই নাপিত যেখানে। গোপালবাবুর স্ত্রী প্রায় রোজই সন্ধে করে তপতিদের বাড়িতে আসতেন। মোটা সোটা কইয়ে বইয়ে মানুষটি, বছর 50 বয়স তো বটেই। সামনের দিককার চুলগুলো একটু পাতলা হয়ে এসেছে, কানের পাশে পাক ধরেছে। এই এতখানি চওড়া লাল কস্তা পেরে কাপড় পরে, সিঁথি ভরা সিঁদুর আর এক গা গয়না নিয়ে তপতিকে বলতেন, কি করে সে অফিসে এতক্ষণ, আর তুমি দিব্যি নিশ্চিন্ত বসে রয়েছ? জানো না, একবার সূর্যি ডুবলে পুরুষ মানুষ অন্যরকম হয়ে যায়। দোতলার ফালি বারান্দায় ছোট্ট বেতের চেয়ারে নেপালবাবু স্ত্রীকে বসিয়ে তপতি হেসে বলত, কি করব মাসিমা, খবরের কাগজের অফিসের ওই যে নিয়ম, ফিরতে রাত 1:30, সকাল 10টার আগে ঘুম ভাঙে না। নেপালবাবু স্ত্রী বলতেন, আমাকে রাঙাদি বলে রেখো ভাই, মাসিমা বলে একেবারে বুড়ি বানিয়ে দিও না। আমার নতুন বাউটি জোড়া কেমন হয়েছে দেখো, ভারী ভালো লাগলো। আচ্ছা, ওদের আপিসে মেয়েরাও কাজ করে না? তপতি মাথা নাড়ে, না তো, সেই জন্যই ওদের ভারী দুঃখ। নেপালবাবু স্ত্রী বললেন, তুমি তাই নিয়ে হাসছ তপতি? ওদের আপিসে না হয় মেয়েরা কাজ না করলো, পাশের আপিসে তো করতে পারে, দালালি করতে আসতে পারে তো। মেয়েদের তো আর সেখানে প্রবেশ নিষেধ নেই। মেয়ে দালাল দেখেছ কখনো? এমনি করে ঘুরে ফিরে নেপালবাবু স্ত্রী ওই একটা বিষয়ে শেষ পর্যন্ত পৌঁছন। তাড়াতাড়ি তপতি বলে, একটু চা খান রাঙাদি? চা আমি খেয়ে এসেছি, তবে একটা পান সেজে দিই। নেপালবাবু স্ত্রী ছাঁচি পানে ভরা রূপোর কৌটো এগিয়ে দেন। পান আমার সঙ্গে থাকে তপতি, সে কি তুমি জানো না? তপতি তখন নিরুপায় হয়ে বসে পড়ে, আর নেপালবাবু স্ত্রী বলতে থাকেন, মুশকিল হয়েছে কি জানো, পুরুষ মানুষেরা কোনো দিন সাপালোক হয় না, মনটাই ওদের হ্যাংলা, তাই চিরটা কাল চোখে চোখে রাখতে হয়। যতই না খাওয়াও, পড়াও, আদর যত্নে রাখো, চোখ ওদের কোথাও বাইরে বাইরে ঘুরে বেড়াবে। আচ্ছা, যে মেয়েরা চাকরি বাকরি করে তারা কেমন ধারা হয় বলতে পারো? নরম গলায় তপতি বলে, কেন রাঙাদি, বিয়ের আগে আমিও আপিসে চাকরি করতাম। আমার বাপের বাড়ির অবস্থা ভালো ছিল না রাঙাদি। যে মেয়েরা বাইরে কাজ করে তারাও আমারই মতো হয়, আবার কিরকম হবে? নেপালবাবু স্ত্রী মাথা নাড়েন, না তপতি, সবাই তোমার মতো হয় না। তুমি তো 8 পৌড়ে মেয়ে, রাঁধো, বাড়ো, স্বামীর দেখাশোনা করো, ছেলে আগলাও। তাদের স্বামীও থাকে না, ছেলেও থাকে না। তোমরা যাদের আদর যত্ন দিয়ে ঘরে বেঁধে রাখতে চাও, চোখ কিন্তু তাদের ফিরে থাকে ওই মেয়েদের দিকে। ওরা দেখতে ভারী চিক্কণ হয়, কি সরু কোমর হয় ওদের, তুমি ভাবতে পারবে না।
হুটি তপতি, পুজোয় বসি গিয়ে। মোড়ের পরেই নেপালবাবুদের বাড়ি, নিজেদের বাড়ি। আগাগোড়া শ্বেতপাথরের মেঝে, লম্বা লম্বা নীল রঙা আলো। সামনের খালি জমিটুকুতে রঙ্গনার গন্ধরাজের ঝাড়, তার উপর গ্যাসবাতির আলো চিকচিক করে। কিন্তু নেপালবাবুর নাকি সেখানে মন বসে না। মোড় ছাড়িয়ে খানিকটা গেলেই একেবারে খালের ধারে নেপালবাবুর লোহার কারখানা। 10 টাকা মূলধন থেকে নাকি নিজের হাতে গড়ে তুলেছেন। জনা 30 মজুর খাটেন ওখানে। 2 লরি ওর নিজের, দেদার লাভের ব্যবসা। কিন্তু খাটতেও হয় দারুণ। পিটন তামার মতো চেহারা হয়ে গেছে নেপালবাবুর। এক মাথা কালো কোঁকড়া চুল, তার একটুও পেকেছে বলে মনে হয় না। প্রদীপের মতো উজ্জ্বল নেপালবাবুর চোখ, লোহার মতো শক্ত শরীর, ক্লান্তির চিহ্ন কোথাও নেই। যারা জানে না তারা জিজ্ঞাসা করে, কার জন্য প্রাণপাত করে এত বড় ব্যবসা গড়ে তুলেছেন নেপালবাবু? নিন্দুকেরা যাতা বলে। বড় রাস্তায় বেরোবার একটু আগে একটি ছোট দোতলা বাড়ি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেখানে নীলি মুখার্জি বলে একটি মেয়ে থাকে, জি চাকর নিয়ে। আগে নাকি জমিজমার দালালি করত, কি একটা কোম্পানির হয়ে। এখন আর তার দরকার পড়ে না। নেপালবাবুই নাকি সব খরচপত্র জোগান। বাড়িখানাও নাকি তাঁর, বেনামায় কেনা, সেই কোম্পানি থেকেই। ভারী সুন্দরী মেয়ে ওই নেলি, ভারী গুমোট তার। পাড়ার কারোর সঙ্গে মেশে না, ফুটপাতে নেমে কখনো দাঁড়ায় না, বেরোয় ট্যাক্সি করে, চাকর সঙ্গে নিয়ে। বছর 30 বয়স হবে। কার মেয়ে কেউ জানে না। নেপালবাবুর স্ত্রী এক গা গয়না পরে পায়ে হেঁটে পাড়া বেড়ান। দোতলা বাড়িটার সামন দিয়েও যাওয়া আসা করেন। নেলিকে যদি একবার দেখতে পান। কিন্তু নেলির বাড়িখানা সদাই চোখ বুজে থাকে। পাড়ার সবার রাঙাদের ওপর ভারী সহানুভূতি। নেপালবাবু যেন একটা কি, ভদ্রসমাজে ওর বাস করাই উচিত না। অথচ এদিকে লোকের দুঃখে কষ্টে দেনও অকাতরে। কিন্তু পুজোর সময় নাকি দোকান থেকে এ বাড়িতেও যেমন জিনিস আসে, ও বাড়িতেও তেমনি। তাছাড়া সত্যি কি আর রোজ অত রাত পর্যন্ত কারখানায় থাকে নেপালবাবু? রোজ একটি বার 3 নম্বরে যাওয়া চাই। একটা চক্ষু লজ্জাও নেই। 53-54 বছর বয়স হল, অথচ না চেহারায় না আচরণে তার ছাপ দেখা যায়। খুরখুর করে ঘুরে বেড়ান, যেন 35 বছরের যুবক। ওদিকে ওই কাঞ্জিলালের দাদা সারা জীবন ধর্মকর্ম করে ওই একই বয়সে একেবারে পঙ্গু হয়ে পড়েছে। ভগবানের বিচারটা দেখলেন তো? নেপালবাবুর স্ত্রী এসব নিয়ে বাড়িতেও অশান্তি করেন না, বাইরেও কিছু বলেন না। শুধু অবান্তর কথার ঝুড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। আর নেপালবাবুর সঙ্গে অতি প্রয়োজন না হলে কথা বলেন না। তপতিকে বলেন, বাবা, ছেলেপুলে না হয়ে বেঁচে গেছি, দিব্যি সুস্থ শরীরে মনের শান্তিতে আছি। কারোর জন্য ভাবনা চিন্তাও নেই, জ্বলুনি পুরুনিও নেই। সংসারে সেরকম আসক্তিও নেই, ধর্মের দিকে একটু মন দিতে পারি বলে নতুন গয়না দেখান। তপতিরা ভেতরের সব কথাই শুনেছে, শুনেই গেছে। শুধু পরচর্চা মিলন পছন্দ করে না। তবে তাই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়ে গেছে। তপতির মনে হয়েছে পুরুষ মানুষদের দুর্বলতার প্রতি মিলন যে শুধু ক্ষমাশীল তাই নয়, দস্তুর মতো প্রশ্রয় দিয়ে থাকে। বলেছে, রাঙাদিকে দেখলে কষ্ট হয়, টাকা পয়সা অঢেল দেন নেপালবাবু। ওদের গোটা বাড়িটা রাঙাদির ইচ্ছে মতোই চলে। সব দেন, তবে আবার কি? সব দেন, কিন্তু নিজে থাকেন বাইরে। মিলন হেসে বলে, নিজেকে আবার দিতে হয় নাকি? এ কি ভিখিরিকে পয়সা দেবার মতো সহজ ভেবেছ? নিজেকে যে দেবে তা নেবার লোক কোথায় তোমার রাঙাদি? তপতি রেগে যায়।
নেবার লোকটি পাড়ার মধ্যে না রেখে একটু তফাতে রাখলে তো খানিকটা সুরুচির পরিচয় পাওয়া যেত। মিলন বুঝিয়ে বলে, আহা, দূরে যাতায়াত করার ওর সময় কোথায়? আর তোমার রাঙাদিটাও তো আচ্ছা মেয়ে, যা দিয়ে ওর কোনো প্রয়োজন নেই, এমনকি যার অভাবে ওর কোনো অসুবিধাই হচ্ছে না, তাও ওই মেয়েটাকে দিতে পারে না। 5 জায়গায় কাঁদুনি গেয়ে বেড়ান। কাঁদুনি গান না রাঙাদি, কিছুই বলেন না। বলবার মতো কথা থাকলেও শোনবার লোক নেই ওর। রাগ করে বারান্দায় দাঁড়িয়ে তপতি ভাবে, এক আচ্ছা ছেলেপুলে থাকলে এতদিন ঘরে নাতি নাতনি এসে যেত রাঙাদির, আর কোনো দুঃখ থাকত না। অমন করে স্বাধীন মেয়েদের নাম শুনলেই জ্বলে উঠতেন না। পরদিন বিকালে এলেন রাঙাদি। একটু যেন খুশি খুশি মনে হলো। চেয়ারে বসেই বললেন, একটা মোড়া দে না তপতি, পা দুটো তুলি। চা করিস তো আজ, দিস আমাকেও এক পেয়ালা। নেপালবাবু স্ত্রীকে এত হাসি খুশি দেখে তপতি অবাক হয়। চায়ের পেয়ালা হাতে নিয়ে রাঙাদি বললেন, নেলি মুখার্জিকে চিনিস? বড় রাস্তার কাছে 3 নম্বরের ওই দোতলা বাড়ির নেলি মুখার্জিকে। তপতি বলে, তাকে না চিনলেও দেখেছে কয়েকবার। গত বছর পুজোর সময় গাড়ির জাম হয়েছিল, কাছাকাছি অনেকক্ষণ ধরে দেখেছে তখন। কেমন দেখতে বল দেখিনি? কি বলবে তপতি? বলে, বেশ দেখতে। না, ওতে হবে না, খুঁটিয়ে বল। আমার চাইতেও ফর্সা, আমার চাইতেও ভালো চোখ মুখ। তপতি রাঙাদির গৌরবর্ণ মুখের দিকে, তিলফুল নাসার দিকে, টানা চোখের দিকে চেয়ে মাথা নাড়ে। না রাঙাদি, ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ বলা যায়। এমন কিছু সুন্দরীও নয় সে, তবু কি যেন একটা আছে চেহারার মধ্যে। পাতলা ছিপছিপে, হাত পাগুলো ফুলের মতন। একটা ঘন নীল সুতির শাড়ি পরেছিল, সোনালি পাড়। গলায় 1 ছড়া ছোট ছোট মুক্তোর মালা ছিল। 2 হাতে 2 গাছি মোটা সোনার বালা। মাথায় কাপড় ছিল না, কানে সোনার মাকড়ি। কোকড়া চুলগুলো দিয়ে হাত জড়িয়ে খোঁপা বাঁধা। ভারী ভালো লেগেছিল তপতির। ভয়ে ভয়ে তাকায় রাঙাদির দিকে। রাঙাদি খুশি হয়ে বলেন, ছিপছিপে আর নেই সে। তপতি তার ছেলে হবে। নীলি মুখার্জি বাঁচে কিনা সন্দেহ। জানিস, অমন সরু যাদের কোমর হয়, তারা ছেলে হতে অনেক সময় মরেই যায়। কাল রাত থেকে তো শুনছি টানাটানি চলছে। চমকে তপতি রাঙাদির মুখের দিকে চায়। রাঙাদি উঠে পড়েন। আজ পায়েস পিঠে করব বলে বেশি করে দুধ রেখেছি। তপতির মন খারাপ হয়ে যায়। নিজের ছেলের সর্দি কাশি, কি জানি কেমন ভয় ভয় করে। বারে বারে থার্মোমিটার দিয়ে জ্বর দেখে। ছেলে রেগে ওঠে। সন্ধেটা যেন আর কাটতে চায় না। বুধবার মিলন একটু সকাল সকাল বাড়ি আসে। 10টার সময় জামা খুলতে খুলতে বলে, মোড়ের কাছে ওই দোতলা বাড়ির মেয়েটি বাঁচল না। তপতি, মেলা লোকজন দেখলাম সেখানে, এতক্ষণে নিয়েও গেছে। তপতি বালিশে মুখ গুছে পড়ে থাকে। দুজনার কারোর খাওয়াতে রুচি থাকে না। যা হয় 4টি মুখে দিয়ে তপতির হাত থেকে পান নিয়ে মিলন বলে, কাঞ্জিলালের সঙ্গে ওইখানেই দেখা। বড্ড কথা বলে কাঞ্জিলাল। নাকি নেপালবাবু সব ব্যবস্থা করে দিয়েছেন, তবে সঙ্গে যাননি। আর নেপালবাবু স্ত্রী নাকি বারে বারে চাকর পাঠিয়ে ওকে ডাকাডাকি করিয়েছেন। শুকনো গলায় তপতি বলে, আর ছেলেটা, সেও বাঁচল না? তপতির গলার স্বরটা অস্বাভাবিক শোনায়। মিলন আস্তে ওর কাঁধে হাতখানি রেখে বলে, নেবে তুমি ওই ছেলেটাকে? আছে সাহস? কণ্ঠ রোধ হয়ে আসে তপতির। শুধু বলে, আছে। সেই রাত্রেই যায় দুজনায় 3 নম্বর বাড়িতে। অন্ধকার নিঝুম পুরী। অনেকক্ষণ কড়া নাড়ার পর
চাকর এসে দরজা খুলে দেয়। বলে পাড়ার কে গিন্নিমা এসে নাকি ছেলে নিয়ে গেছেন। জি সঙ্গে গেছে। তপতির বুক থেকে একটা বোঝা নেমে যায়। হঠাৎ মনটা হাসি খুশিতে ভরে যায়। বলে বড্ড খিদে পাচ্ছে, পানুর দোকান থেকে কচুরি আলুর দম নিয়ে যাই চলো। পানুর দোকান সিনেমা বন্ধ অবধি খোলাই থাকে। কাঞ্জিলাল নেপালবাবুর কারখানাতেই কাজ করে। ছিল সে ওখানে অনেক রাত অবধি, দেখেছিল সবই। পরদিন তার বউ এসে তপতির কাছে বাঁধাকপি প্যাটার্ন শিখতে শিখতে বলে, আশ্চর্য না বৌদি, সারাটি বিকেল রাঙাদি কমপক্ষে 10 বার দানুকে পাঠিয়েছিলেন ও বাড়ি থেকে নেপালবাবুকে ডাকতে। দানু দেখে দেখে ফিরে গেছে, ডাকতে সাহস পায়নি। রাতে সব চুকে বুকে গেলে পর নেপালবাবু তখনও তক্তপোষের কিনারায় থুম হয়ে বসে আছেন। কুচি ছেলেটা পাশের ঘরে খালি কাঁদছে, গলা দিয়ে স্বর বেরোয় না, তবু চেঁচাচ্ছে। এমনি সময় ঝড়ের মতো মুখ করে রাঙাদি নিজে গিয়ে উপস্থিত। সবাই মনে করল এবার একটা খণ্ড প্রলয় না হয়ে যায়। রাঙাদি এক দণ্ড দাঁড়িয়ে দেখলেন। তারপর পাশের ঘরে গিয়ে ছেলেটাকে টপ করে বুকে উঠিয়ে নিয়ে নেপালবাবুকে হাত ধরে তুলে বাড়িতে নিয়ে গেলেন। মজার খবর না? তপতি অন্যমনস্ক হয়ে যায়, প্যাটার্ন ভুল হয়। দিনের আলোটাকে ভালো লাগে। কাঞ্জিলালের বউ বলে, গিয়েছিলাম সকালে একবার মজা দেখতে, ছেলেটি ঘুমোচ্ছে, রাঙাদিতে আর ঝিতে মিলে কাঁথা সেলাই হচ্ছে। কত দেখব দুনিয়াতে ভাই। আচ্ছা, এই জায়গাটা এরকম হয়ে গেল কেন? ভুল হয়নি তো? গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা ছোট গল্প পাড়ার মধ্যে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।